আপনারা শুনে অবাক হবেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দিন। এই নাসিরউদ্দিন কলকাতায় সেই কালে রবীন্দ্রনাথের কাছে গিয়েও কিন্তু লেখা এনেছেন, বলেছেন যে আমাকে আপনাকে অতখানি সম্মানিত দিতে পারবো না। তো রবীন্দ্রনাথ বলেছেন যে ভালো, তোমার কিন্তু তোমার উদ্যম আছে, আমি তো আমার লেখা সব বিশ্বভারতীকে দিয়ে দিয়েছি, কিন্তু সেখান থেকে তুমি লেখা জোগাড় করবে। লেখা কিন্তু নাসিরউদ্দিন আদায় করেছে রবীন্দ্রনাথের ঠাকুরের কাছে। তো সেগুলি আমাদের জানতে হবে। মোহাম্মদ নাসিরউদ্দিন নিজেও কিন্তু স্বর্ণপদক একটা প্রবর্তন করেছিলেন। মোহাম্মদ নাসিরউদ্দিন স্বর্ণপদক উনি মারা যাওয়ার পরে সেটা কিন্তু আর কন্টিনিউড হয় নাই। এই নুরজাহান বেগমের দুই কন্যা, একজন তো ইন্তেকাল করেছেন এবং যে বড় কন্যা যিনি অসুস্থ বলেন, উনি আমার ব্যাচমেট ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়তেন, ফ্লোরা নাসরিন সাক্ষী। আমি বহু কষ্টে আমি ডিজি মহোদয়কে নম্বরটা জোগাড় করে দিয়েছিলাম। তো তারা থাকলে ভালো হতো। আমরা আশা করি যে তার এই পরম্পরাটা তারা বহন করবেন এবং সেখানে আমাদেরও একটা উদ্যোগ থাকা উচিত, ব্যক্তিগত তারপরে বেসরকারি খাতে, সরকারি খাতেও যে বেগমটাকে টিকিয়ে রাখার জন্য। একসময় বেগম পত্রিকার ইচ্ছুক খাত খুবই আলোচিত ছিল, ঘরে ঘরে ছিল, শুধু মহিলারাই কিনতেন না, পুরুষরাও কিন্তু। এই কারণে ঈদ সংখ্যায় অনেক নারীর ছবি ছাপা হয়েছিল এবং নারীরা কি করতেন, যৌবনকালের ছবি দিতেন, হয়তো বর্তমানের সঙ্গে কোনো মিলই নাই, কিন্তু সুন্দর ছবিটা সবসময় ছাপতেন। অজস্র ছবি ছাপা হতো এবং পুরুষের সেই ছবি দেখার জন্য সাদা কালো ছবি পাতার পর পাতা, আমাদের মনে আছে আর কি, আমাদের কৈশোরকালে আমরা সেটা দেখেছি। তো আমরা মনে করি যে আরো গবেষণা দরকার এই, এবং একটা পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ বাংলা একাডেমির বের করা উচিত। এটা আরো আগেই করা উচিত ছিল এবং আমরা জাতীয় পুরস্কার যেগুলি সম্মানিত এবং করা দরকার তার নামে আরো কিন্তু আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়গুলিতেও তাকে পাঠ করা উচিত এবং সেখানেও তার নামে চেয়ার প্রবর্তন করা যেতে পারে, বক্তৃতামালা আয়োজন করা যেতে পারে। সেটা যে সবসময় সরকার কি করতে হবে তা নয়, বেসরকারি খাতের অনেক শিল্প উদ্যোক্তারাও এগিয়ে আসতে পারেন, শিল্প সাহিত্য সংগঠনের যারা আছেন তারাও কিন্তু এটা উদ্যোগটা নিতে পারেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা চাইবো যে এই শুভক্ষণে সেই বোধোদয়টা যেন আমাদের মধ্যে হয়, কারণ আমরা নারীদেরকে পেছনে ফেলে কোনোভাবে এগিয়ে যেতে পারবো না। যত যৌন সহিংসতা হবে, নিপীড়ন হবে, নারী নিগ্রহ হবে, ততই আমরা কলঙ্কিত হবো এবং আমরা পিছনে পড়ে যাব। জাতীয় সংসদে নির্বাচনের কথা উঠেছে, সেটা অবশ্যই একটা দুঃখজনক দিক যে আমাদের রাজনৈতিক দলগুলি কিন্তু নারী নেতৃত্বকে সেইভাবে উৎসাহিত করছে না। সেটা সব দলের ক্ষেত্রেই প্রযোজ্য এবং আমরা জানি যে ধর্মান্ধতারও শিকার হচ্ছে নারীরা, মতবাদের শিকার হচ্ছে, সালিশের শিকার হচ্ছে। অ্যাসিড সন্ত্রাসটা বন্ধ হয়েছে, কিন্তু এখনো কিন্তু নিপীড়নটা চলছে এবং আমরা দেখি যে সব ক্ষেত্রেই কিন্তু নারী কিন্তু পিছিয়ে আছে। সামাজিক যে সুরক্ষা আমরা দিতে পারছি না তাদেরকে, সেটাও একটা লজ্জার বিষয়। তারা নিরাপদে ঘরে ফিরতে পারছে না, কর্মক্ষেত্রেও কিন্তু সমান সুযোগটা পাচ্ছে না। মেধা থাকা সত্ত্বেও, সমান শ্রম দেওয়া সত্ত্বেও তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এই মানসিকতার পরিবর্তনটা করতে হবে। এই মাইন্ডসেটটা যদি আমরা চেঞ্জ করতে না পারি, তাহলে কিন্তু যতই আমরা জুলাই গণঅভ্যুত্থান বলি, মহান একুশের স্বাধীনতার যুদ্ধের কথা বলি, সবকিছুই ব্যর্থ হয়ে যাবে যদি আমরা আমাদের মানসিক পরিবর্তনটা না করতে পারি, নারীর প্রতি শ্রদ্ধাশীল না হই, কন্যা জায়া জননী তাদের যদি সম্মানটা না করি, তাদের কাছ থেকে যদি বেশি জিনিসটা আনার জন্য কিন্তু তাদেরকে মানুষ হিসেবে দেখতে হবে। কেন আমরা ভোগের সামগ্রী হিসেবে দেখি? পুরুষের এই যে ভিন্ন একটা মানসিকতা, আমি পুরুষ সমাজের একজন হয়ে সেটা আমি অকপটে স্বীকার করছি, কিন্তু এই বদলাতে হবে, সমাজটাকে বদলাতে হবে। আজকের অনুষ্ঠানের মধ্যে থেকেই শুরু হোক না কেন, আমাদের মনোজগতে যেন পরিবর্তন হয়, আমাদের কন্যা শিশুকে যেন আমরা সেই সম্মানটা দিই, সেই প্রতিক্রিয়াশীল ধারণা থেকে যে এগুলি আইয়ামে জাহেদের এক সময় কিন্তু না কন্যা শিশুকে জীবন্ত কবর